এখন কি হচ্ছে? এখন বাংলাদেশের আওয়ামী লীগ চালান শেখ হাসিনা ইন্ডিয়া থেকে। তারপরে বিএনপি চালান তারেক রহমান ইংল্যান্ড থেকে। আর সরকার চালান পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে। তো সবাই বিদেশ থেকেই চালান। আমার এটা নিয়ে কোনো ধরনের দুঃখ নাই। কারণ আমি নিজে বিদেশে থাকি এবং ভবিষ্যতে বলা তো যায় না। কোথাও কোনো সুযোগ পেলে দেখা গেল যে আমি একটা বিদেশে বসে একটা উপদেষ্টা হলাম আরকি। সো এইটাতে সমর্থন আছে। কিন্তু এই যেকোনো জিনিসের জন্য ফেসবুকে বলার সাথে সরকারকে অর্ডার দেওয়া হবে এবং সরকার গিয়ে ধরে ফেলবে। এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আরকি। মানে চোখে লাগছে। মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার জন্য এই রাজাকার সরকার বুদ্ধিজীবীদেরকে না মারে নাই, আপনারা আঁতকে উঠবেন না, বাট জেলে নিয়েছে। শহীদ বুদ্ধিজীবী পালন উপলক্ষে বুদ্ধিজীবী আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। আ তিনিও সেই আমাদের শহীদ বুদ্ধিজীবীদের মতোই একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক সাংবাদিক। সুতরাং আনিস আলমগীর হচ্ছেন একটা প্যাকেজ, যাকে একজনকে হেনস্থা করলেই একই সাথে সাংবাদিক এবং শিক্ষক মানে বুদ্ধিজীবীর ২ টা শ্রেণীকে কভার করে ফেলা যায়। এই বুদ্ধির জন্য শুরুতেই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে অভিনন্দন জানাচ্ছি এইরকম মানে যে প্যাকেজ খুঁজে বের করার জন্য। তো আনিস আলমগীর যখন গ্রেফতার হলেন, আমি খবর পেলাম যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে আনিস আলমগীরকে কেন ধরে নেওয়া হলো? মানে উনি কে? কি করেছেন? কি এমন অপরাধ? এবং তারপরে আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল, "ভাই উনি ওই হাদিনাভূতিতে আঘাত করে দিয়েছেন।" তো আমি ১ম বুঝি নাই যে হাদিনাভূতি কি? এটা আপনি জানেন না? বাজারে এসেছে নতুন অনুভূতি। আগে ছিল ধরেন ধর্মানুভূতির জন্য লোকজনকে গ্রেফতার করা হতো। তারপরে আ বিগত সরকারের সময় ছিল আপনি যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বলেন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরুদ্ধে কিছু বলেন, যেটা বিশ্বের বিভিন্ন দেশেই আছে যে স্বাধীনতার তাদের কোর ভ্যালু যেটা রাষ্ট্র এবং জাতি সত্তার, তার বিরুদ্ধে কথা বললে গ্রেফতার করা হয় বা এক ধরনের শাস্তি দেওয়া হয়। সেটা ধরেন দেশানুভূতিতে আঘাত বলা যেতে পারে। আর এখন নতুন এসেছে হাদিনাভূতিতে আঘাত। মানে হচ্ছে আমাদের যে হাদি নামের একজন যিনি ছিলেন ইনকিলাব মঞ্চে, যিনি গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আ তাকে মকারি করার কারণে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। ঠিক আছে, একটা লোক আহত হয়েছেন, হাসপাতালে আছেন, তাকে নিয়ে কেন মকারি করা হবে? তো আমি আরেকটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে, কি এমন আনিস আলমগীর করলেন? মানে এটা তো আসলে খুব খারাপ কাজ হলো যে হাদি বা যে কেউ একজন লোক আহত হয়ে আছেন, তাকে আপনি মকারি করবেন কেন? তাকে আপনি পছন্দ করেন বা না করেন। তারপরে বললাম যে, "কিভাবে করেছেন? উনি কি গালি দিয়েছেন? উনি কি বলেছেন খুব ভালো হয়েছে? উনি কি বলেছেন?" বলে, "না, কিছুই করেন নাই। উনি ফেসবুকে নেহারি খাচ্ছিলেন।" এখন আমি আবার কনফিউজড হয়ে গেলাম। মানে তাহলে কি নেহারানুভূতিতে আঘাত করা হয়েছে? মানে সরকার হয়তো কোথাও বলেছে যে, "তোমরা নেহারি খেতে পারবা না। তোমরা নেহারি খেলে বিহারীদের অপমান হয়।" মানে এই সরকার যেহেতু একটু বিহারি প্রেমী সরকার, হয়তো নেহারির সাথে বিহারের মিল আছে, এইজন্য গ্রেফতার করেছে। তারপরে শুনলাম খুব উদ্ভট কথা যে না, যেদিন হাদি আহত হয় সেদিন সোশ্যাল মিডিয়ায় নেহারি খাওয়ার একটা ছবি দেওয়ার কারণে আনিস আলমগীরকে মূলত গ্রেফতার করা হয়েছে। কারণ সরকার যিনি চালান তিনি মনে করেছেন যে এটা হাদি আহত হওয়া উপলক্ষে আনিস আলমগীর এটা সেলিব্রেট করছেন। আনিস আলমগীরকে আমি দীর্ঘদিন ধরে চিনি এবং আপনারা যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা জানেন যে তার সাথে আমার কোনো ধরনের সুসম্পর্ক নাই। বরঞ্চ আমি যদি বলি যে খুব সম্ভবত আমার ফেসবুকের ২০ বছরের লাইফে একজনকে আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আনফ্রেন্ড করেছিলাম। আনিস আলমগীর ইজ ওয়ান অফ দেম। সেটা হচ্ছে একটা ব্যক্তিগত মামলা, ব্যক্তিগত আলাপের বিষয়। কিন্তু আনিস আলমগীরকে নেহারি খাওয়ার জন্য সরকার গ্রেফতার করে ফেলবেন, এইটা আসলে খুব মজা পেয়েছি ভাই। তো তারপরে এখন বাংলাদেশের কিভাবে কি চলে? আপনারা জানেন যে এই ভূখণ্ডের একটা দুর্ভাগ্য বলেন, সৌভাগ্য বলেন, এটা সবসময় বিদেশ থেকে চালানো হয়। এর আগে আমরা ছিলাম মহারানীর ব্রিটেনের মহারানীর অধীনে ছিলাম ২০০ বছর এবং তখন মহারানী লন্ডনে থাকতেন। উনি তো আর গিয়ে ঢাকা শহরে বসে সরকার চালাতেন না, ওই ভূখণ্ড চালাতেন এইখান থেকে। এখন কি হচ্ছে? এখন বাংলাদেশের আওয়ামী লীগ চালান শেখ হাসিনা ইন্ডিয়া থেকে। তারপরে বিএনপি চালান তারেক রহমান ইংল্যান্ড থেকে। আর সরকার চালান পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে। তো সবাই বিদেশ থেকেই চালান। আমার এটা নিয়ে কোনো ধরনের দুঃখ নাই। কারণ আমি নিজে বিদেশে থাকি এবং ভবিষ্যতে বলা তো যায় না। কোথাও কোনো সুযোগ পেলে দেখা গেল যে আমি একটা বিদেশে বসে একটা উপদেষ্টা হলাম আরকি। সো এইটাতে সমর্থন আছে। কিন্তু এই যেকোনো জিনিসের জন্য ফেসবুকে বলার সাথে সরকারকে অর্ডার দেওয়া হবে এবং সরকার গিয়ে ধরে ফেলবে।
এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আরকি। মানে চোখে লাগছে। এই এইসব করার কারণে যে জিনিসটা হয়, সরকারের প্রতি যে মানুষের বীতশ্রদ্ধ ভাব, যেকোনো জিনিস যে বাড়াবাড়ি না করার জন্য বহু আগে থেকে বলা হয়েছে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ বছর আগে ধর্ম নিয়েই বলে গিয়েছিলেন যে, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।" সেটা যে শুধু ধর্মের বিষয়ে তা না, যেকোনো বিষয়ে যেকোনো ধরনের বাড়াবাড়ি করাটা আসলে ঠিক না। মানুষকে তার কথা বলার স্পেস দিতে হবে। আনিস আলমগীরের বিষয়টা কি হয়েছে আসলে? আনিস আলমগীরের ভাই মারা গিয়েছেন মাত্র ১ দিন আগে। তাদের বড় ভাই এবং আনিস আলমগীর বলেছেন পিতৃতুল্য বড় ভাই, একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে যেটা হয়েছে, এই শোকগ্রস্ত পরিবার তারা তাকে কবর দিয়েছেন এবং কবর দিয়ে বাসায় এসে যেটা হয়, সাধারণত আমাদের যে বাড়িতে কেউ মারা যান, এই ফ্যামিলিতে আসলে রান্না-বান্না করার কোনো পরিবেশ থাকে না, পরিস্থিতি থাকে না এবং লোকজন তখন কি হয়? পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনরা খাবার দিয়ে যান। বিভিন্ন ধরনের খাবার দিয়ে যান। ঢাকা শহরের যে মেট্রোপলিটন অবস্থা, এখানে আসলে বাড়ি থেকে রান্না করে কেউ কাউকে খাবার দেওয়াটা আগের মতো এত সম্ভব না। যার কারণে আমি নিজে দেখেছি ঢাকার বিভিন্ন জায়গায় হয়তো পরিবার খুব দ্রুত কিছু খাবার কিনে নিয়ে আসেন এবং খাবারটা কিনে নিয়ে আসার জন্য সুবিধাটা হচ্ছে, যেমন আমি নিজেও অনেকবার করেছি, অনেক আত্মীয়স্বজনের কেউ মারা গেলে বা বন্ধু-বান্ধবদের কেউ বাবা-মা মারা গেলে সাথে সাথেই দেখা যাচ্ছে হয়তো একটা বিরিয়ানি দোকানে গিয়ে বিরিয়ানি বা তেহারি টাইপের কিছু প্যাকেট করে ৫০ টা ৬০ টা প্যাকেট করে নিয়ে আসা হয়। আনিস আলমগীরের ঘটনায় এটা হয়েছে এবং উনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে উনার ভাই মারা যাওয়ার পরে এই পরিস্থিতিতে উনারা তখন নেহারি-টেহারি যা পেয়েছেন এসে খেয়েছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়াটা আমাদের কিছু লোকের একটা সমস্যা। মানে যাই করে, মানে এটা যে শুধু আনিস আলমগীর করেন তা না, আমি অনেককেই দেখি যাই করে ঘন্টার পর ঘন্টা আপডেট দিবে, কিছু খাচ্ছে, বাজারে যাচ্ছে, এটা কিনলাম, মাছ কিনলাম, মাংস কিনলাম, রিক্সা করলাম, এই যে চা খাইলাম, সবই দিয়ে থাকেন। এটা কিছু মানুষের অভ্যাস। এখন আমার আপনার নাই, আরেকজনের আছে। এটা তো আর আমরা আ সেটা হয়তো আপনার পছন্দ না হতে পারে। কিন্তু আমরা তো এটার জন্য কাউকে জেলে ফেলে ঢুকিয়ে ফেলতে পারি না। কিন্তু কোনো না কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার লোকজনের ধারণা হয়েছে, বা ডক্টর ইউনূসের যিনি বস আছেন, সেইসব ইউটিউবারদের ধারণা হয়েছে যে আনিস আলমগীর তেহারি খাওয়ার মাধ্যমে একটা বিহারানুভূতিতে আঘাত করেন নাই, বাট উনি একটা বড় পাপ করেছেন। এই পাপের কারণে তাকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে গিয়া হয়েছে। আগের সরকারের সময় তাও ডিবিতে গেলে হাউন আঙ্কেল কিছু খাওয়া-দাওয়া দিত। আমার ধারণা এখনকার ডিবি এইটাও করে না। মানে পরিস্থিতি তো সব জায়গায় একটু খারাপ হয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা জিজ্ঞেস করলে বলল, "আরে এটা রাগের পেঁয়াজের দাম ৳৩৩ না ৳৪৩, কতজন বেড়ে গেছে।" ভাই আমি বিদেশে আছি, আমি জানি না? হ্যাঁ, পেঁয়াজের দাম বাইড়া গেছে, আপনার আছেন আনিস আলমগীর নিয়া। কথা সত্য। এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেঁয়াজের মূল্য নিয়ে যেভাবে চিন্তিত, অন্য কিছু নিয়ে চিন্তিত না। এই যে হাদিকে যারা মারলো, এটা কিন্তু ১ম এ পুলিশের ব্রিফিং থেকে বের হয় না। এটা সোশ্যাল মিডিয়ায় কিছু লোকজন, দ্য ডিসেন্ট বলে একটা নতুন পোর্টাল এসেছে এবং আরো যারা একটু অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তারা বিভিন্ন গবেষণা করে দেখিয়েছেন, হাতের ঘড়ি রোডে মিল করে মোটামুটি একটা পিন পয়েন্ট করেছেন, যারা মানে সর্বোচ্চ সন্দেহভাজন, যারা মানে গুলি করেছে বলে এইসব ছবি এবং অন্যান্য বিশ্লেষণ থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে এরা জড়িত আছে। এরাই হয়তো গুলিটা করেছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়ার কারণে সরকার একটু আমার কাছে মনে হচ্ছে ঠেকে গেছে। কারণ ওরা একটু ধামাচাপা দেওয়ার অবস্থায় ছিল। খুব সম্ভবত এটাকে বিএনপির ঘাড়ে ফেলে দেওয়ার একটা চক্রান্ত ছিল এবং সেই দিকেই যাচ্ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাউকাউ হওয়ার কারণে দেখা যাচ্ছে এটাতে আসলে যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে হাদিকে গুলি করেছে, তারা কেউই আসলে বিএনপির সাথে সংশ্লিষ্ট না। এখন অবশ্য অন্য তেনা পেঁচানো হচ্ছে যে না, এরা কোনো এক কালে ও একটা ডাকাতি করতে গিয়ে ধরা গিয়েছিল। ওই জামিন করিয়ে দিয়েছিল এক উকিল। মানে হচ্ছে ওই উকিল আবার বিএনপি করে। মনে হচ্ছে যে কেউরে এখন জামিন করতে হলে ও পরবর্তী ২০ বছরের মধ্যে কারে গুলি করবে, কারে কুপাবে, মারবে, এইটা কেমনে কোন উকিল পরীক্ষা করবে ভাই আমি জানি না। যাই হোক, সেটা বিএনপি এবং জামাতের আভ্যন্তরীণ মামলা, তাদের লড়াই। কিন্তু সরকার পুরোপুরিভাবে হাদির আক্রমণকারীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। তারা মোটরসাইকেল মালিককে গ্রেফতার করেছে বা আশেপাশে গ্রেফতার করেছে, হুইচ ইজ ওকে। সেটার জন্য আমি সরকারকে বলতে পারি যে তারা একটা চেষ্টা করছে। কিন্তু মূল কিলার কে ছিল, কারা ছিল? তাদের ছবি বিভিন্ন জায়গায় আসছে। অনেকে দাবি করছেন তারা ইতিমধ্যে দেশের সীমান্ত দিয়ে পার হয়ে গিয়েছে এবং সেটা ২৪ ঘন্টার মধ্যে পার হয়ে গেছে। এত বড় একটা আলোচিত ঘটনায় সরকার কিভাবে সীমান্ত দিয়ে লোকজন পার হয়ে গেল, যদি গিয়ে থাকে বা দেশের ভিতরে থাকলে আজকে তথ্য প্রযুক্তির যুগে কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই? এই জবাব না দেওয়ার জন্য, এইটা ধামাচাপা দেওয়ার জন্য কোথা থেকে এসে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। আনিস আলমগীরের উপরের এই নির্যাতন, এই নিপীড়ন, যে লোকটার মাত্র আগের দিন বড় ভাই মারা গিয়েছেন, তাকে কোনো কারণ ছাড়া নেহারি খাওয়ার জন্য পৃথিবীর বুকে একমাত্র সাংবাদিক
এটা নিন্দা জানাই। আনিস আলমগীরের একটা ঘটনা আছে, উনি ইরাকে যখন যুদ্ধ হয় সাদ্দাম হোসেনের সময়, সাদ্দাম হোসেনকে আ উচ্ছেদ করার জন্য যে যুদ্ধ হয়, তখন বাংলাদেশের একমাত্র সাংবাদিক ছিলেন যিনি ইরাক যুদ্ধটা অন ফিল্ড কভার করেছিলেন। ইরাকে বাগদাদে বসে কভার করেছিলেন। আনিস আলমগীরের ভাগ্যে এখন সেই তকমার বাইরে নতুন তকমা আসলো, বিশ্বের একমাত্র সাংবাদিক যিনি নেহারি খাওয়ার জন্য গ্রেফতার হয়েছেন। আমি জানি তাকে এখন অনেকগুলা জুলাই হত্যা মামলা-টামলা ঢুকিয়ে দিবে। বিভিন্ন মাংস বায়রা, মানে আপনারা জানেন কাদের কথা বলছি, বলবে ১০ লাখ দাও, ১৫ লাখ টাকা দাও, নাম কাটিয়ে দিচ্ছি। এই গ্রেফতার বাণিজ্য, এই জামিন বাণিজ্য আনিস আলমগীরের ক্ষেত্রে হয়তো হবে। সেটা জানি না, হয়তো কিছু দুর্নীতি মামলা-টামলা এখন তার নামে বেরোবে। তিনি যে দোষর এটা কোনো না কোনোভাবে প্রমাণ করা হবে, কিন্তু ইতিহাসে রয়ে যাবে নেহারি খাওয়ার অপরাধে বিশ্বে একজন সাংবাদিকই গ্রেফতার হয়েছিলেন, তিনি আনিস আলমগীর। আনিস আলমগীর, আপনাকে অভিনন্দন, আপনি একটা নতুন তকমা পেয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই নিপীড়ক সরকারের প্রত্যেকটা লোকের উপরে থুতু, এই নির্যাতনের জন্য নিন্দা, এই নির্যাতনের জন্য তাদের প্রতি আমাদের একরাশ ঘৃণা।